আর আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে গিয়ে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী একেকটা বাহিনীর একেকটা পারপাস আছে। তো সেই পারপাসটা হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক বলি, বাট তার দায়িত্ব হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করা। গত ১৫ বছরে সার্বভৌমত্ব তারা রক্ষা করেছে সেই কথাটা তারা কি বলতে পারবে? পারবে না। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে একটা পরিবর্তন হলো, একটা আপরাইজ হলো, সেখানে অনেকগুলো ন্যারেটিভ বলা যায়। ফ্যাসিস্টের পলায়ন বলতে পারেন, আপনি বলতে পারেন যে গণতন্ত্র হত্যাকারীর পলায়ন, আপনি বলতে পারেন যে বাংলাদেশের লুটপাটকারীর পলায়ন। কিন্তু আসলে সবকিছুর গোড়া কিন্তু সার্বভৌমত্ব হননকারীর পলায়ন। মানে বা সার্বভৌমত্বের পক্ষের শক্তির বিজয় হয়েছিল ৫ তারিখে। সেটা হচ্ছে নাম্বার 1 ন্যারেটিভ। সেটা যদি আপনি যদি সঠিক থাকেন, এই জায়গাটাতে যদি সঠিক থাকেন, আপনার সবগুলো অঙ্ক মিলে যাবে। আমি এইভাবে বলি যে পিলখানার পলাশির মধ্যে অনেক মানে সামঞ্জস্য আছে। পিলখানার দেয়ালের এপাশে আমাদের সশস্ত্র বাহিনী যেভাবে দাঁড়িয়েছিল, সেটা একেবারে পলাশির প্রান্তরে মির্জাফরের সেনাবাহিনী যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে। সেখান থেকে শুরু, তারা এরপর থেকে আর করতে অনেকে বলবেন যে ব্যক্তিগত। না, আমি দলগত ভাববো। আমি দলগতই ভাববো। নেতৃত্ব দলটাকে পরিচালিত করেছে। ভিতরের মানুষ, ছোটখাটো মানুষগুলো বা যারা ফলো করেন তাদের কি হয়েছিল জানি না। কিন্তু যারা নেতৃত্বে ছিলেন তারা বাহিনীটাকে ওইভাবে পরিচালিত করেছিলেন। আমাদের বাহিনীর সবচেয়ে বা পৃথিবীর আর সব বাহিনী থেকে একেবারে আলাদা গৌরবের একটা জায়গা আছে। সেইটা হচ্ছে যখন রাজনীতিবিদরা ১৯৭১ সালে সংকটের মুহূর্তে পালিয়ে গিয়েছিল, সুটকেস গুছিয়ে ওই পারে ধরা দিয়েছিল, তখন বাহিনীর তরুণ অফিসাররা, সৈনিকরা তারা বিদ্রোহ করেছিল। কারো কাছ থেকে কোনো আশা ভরসার জায়গা সেখানে ছিল না। তারা চিন্তা করেছিল যে আমরা এই পরাক্রমশালী পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করব এবং দেশের দায়িত্ব তারা নিয়েছিল। খেয়াল করবেন, এটা একটা বিশাল বিশাল গৌরবের জায়গা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ঠিক ২৫-২৬ তারিখ পিলখানার সেই ঘটনার পর থেকে ২০০৯ থেকে অ্যাবসোলুটলি বাহিনীটা পলাশির প্রান্তরে দাঁড়িয়েছিল। আপনি একটা পুঙ্খানুপুঙ্খ অ্যাটিচিউডটা ওরকম ছিল। আসলে আমাদের বাহিনীটা তো উপনিবেশিক এবং সামন্ত ঘরানার একটা বাহিনী। এখানে আপনি সেনাপতিকে বা সেনানায়ককে যদি বশী করতে পারেন, তাহলে পুরো বাহিনী বশীকরণ হয়ে যায়। আমার কেন বলছি? কারণ হচ্ছে গত ১৫ বছরে যার অফিসার হিসেবে যার আইকিউ মিনিমাম, তিনিও বুঝতে পারতেন যে এইটা ভারতের একটা পদানত বাহিনীর মতো করেই পালিত হয়েছে। এটা খুব সহজ কথা। তো এটা যদি না থাকে তাহলে সে অফিসার হওয়ার যোগ্য না। কিন্তু কেউ একজন এই কারণে, এই অনুভূতি থেকে কিন্তু পদত্যাগ করে নাই। তার মানে কি, পুরো বাহিনীর মধ্যে একটা রোগের ব্যাপার ছিল। সেই রোগ থেকে ৫ তারিখের পরে তাদের স্বেচ্ছাগতভাবে বের হয়ে আসা উচিত ছিল। আপনি অবশ্য এখানে লিখেছেন ওয়াকার বড় একা, ওয়াকারের পাশে কেউ নেই। আসলে বলবো তা না। উনার পাশে কিছু মানে নীতিভ্রষ্ট মানুষজন আছে। আমরাও জানি, বাজারে আমরা যতটুকু শুনে থাকি, উনাকে কিছু সেনাপ্রধান, পূর্ববর্তী জেনারেলরা উনাকে বুদ্ধি দেয়। কিন্তু তারাও সঠিক বুদ্ধিবৃত্তি দেন না। কারণ তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন সেখানে আলো নাই, সেখানে দাসত্ব আছে। সেখানে কোনটার আলো নেই? আমি বাংলাদেশ একটা রক্তস্নাত স্বাধীনতা অর্জনকারী দেশ। সেই দেশের সেনাবাহিনী হবে একেবারে অন্য রকমের। পিপলস সেনাবাহিনী হবে। তা না, তারা প্রফেশনালিজমের কথা বলেছে, তার আড়ালে বশত্ব এবং দাসত্ব এবং এক ব্যক্তির দাসত্ব, একটা দলের দাসত্ব এবং অন্য দেশের দাসত্ব, শত্রুর দাসত্ব কায়েম করেছে। এটার পুঙ্খানুপুঙ্খ রূপে প্রমাণ আছে। এই উচিত ছিল ৫ তারিখের পরে ৬-৭ যখন স্টেবল হলো, তখন নিজেরা একটা সেমিনার করা, নিজেরা আমার মনে হয় যে ব্রেনস্টর্মিং করা, কেন আমরা ১৫ বছর এরকম ছিলাম। ছোট ছোট বাচ্চাদের, কিশোর তরুণদের বুঝে যেটা আসলো, যে সেটা ওরা বুঝতে পারলো না। তারা তো সরকার থেকে, কেউ কিন্তু বাড়ি থেকে বন্দুক আনে নাই, কেউ অস্ত্র বাড়ি থেকে নিয়ে গিয়ে, যেমন একটা শ্রমিক কাস্তে নিয়ে গিয়ে সকালবেলা রুজি করে, এখানের বন্দুকটা কিন্তু সরকারের টাকায় বা জনগণের টাকায় দেয়া। সেই বন্দুক হাতে নিয়ে আপনি যদি পাওয়ারফুল হবেন, সেই বন্দুক হাতে থাকার কারণে আপনি যদি নুরুকে আঘাত করে ফেলেন, তাহলে তো আসলে প্রবলেমটা আপনার। বন্দুকের তো বেশি প্রবলেম নাই, আপনার বুঝে প্রবলেম। আপনাকে যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয়েছে, সেই জায়গাটাতে আলো দেয় নাই আপনাকে কোনোভাবেই। আপনার বোঝা উচিত ছিল আমি সার্বভৌমত্বের বিপক্ষের শক্তি থেকে আমি পক্ষের শক্তিতে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি। জনগণ কেউই ভারতকে মেনে নিচ্ছে না। তাহলে আমাদের উচিত ছিল এই ৫৫ জন ৬০ জন
তারা 3 দিন দরজা বন্ধ করে নিয়ে বোঝা উচিত ছিল কেন আমরা 16 বছর এরকম করেছিলাম। সেই জিনিসটা করা হয় নাই। সেই জিনিসটা করেছে এমন কোনো রেকর্ড নাই। তাহলে তাদের কার্যকরণে গত 11 মাস বা 13 মাসের কার্যকরণে এমন কোনো জিনিস নাই যেটাতে বোঝা যাচ্ছে যে আগের যে রিজিম ছিল সেইটা সে চেঞ্জ করেছে। সেটা সে পরিবর্তিত হয়েছে, সে অনুধাবন করেছে, সে রেকটিফাই হয়েছে। সেরকম কিন্তু কিছু নাই। সে এখন কোনো মতে কি করছে, প্রথমে প্রিটেন্ড করার চেষ্টা করছে। প্রিটেন্ড করার চেষ্টা করছে যে হ্যাঁ, আমি ঠিকই আছি, 2-1 জনের প্রবলেম। নো, জিয়ার মতো খুনি সে চলে গেছে প্লেনে। প্লেন থেকে এই আজকে যারা এই বিপ্লবের পক্ষে সক্রিয় ছিল, ইমরান কাজল, তারপরে হচ্ছে গিয়ে মেজর রেজা, তারপরে ইফতেখার, ফিরোজ ইফতেখার, এরা প্লেন থেকে টেনে নামিয়ে নিয়েছে সে। মেজর কর্নেল মুস্তাফিজ স্যারও ওই আমেরিকা থেকে এটাতে যুক্ত ছিলেন। কিন্তু দুঃখের বিষয়, বাহিনীর উচিত ছিল না এই ধরনের দাগী মানুষগুলোকে সাথে সাথে অ্যারেস্ট করে ফেলা? কেন? প্রেমটা কোথায়? প্রেমটা কোথায়? আসলে আজকে আপনার কাছে বন্দুক আছে, কিন্তু ইতিহাস তো যেদিন আপনাকে নিয়ে আলোচনা করবেন সেদিন বন্দুক থাকবে না। প্রায়ই বলা হয় যে এই পাবলিক প্লেসে আপনি মিলিটারি নিয়ে কথা বলছেন, এটাতে ক্ষতি হচ্ছে মিলিটারির। মোটেও না। আপনি অনুধাবন করতে পারছেন না। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনি বান্দর ছিলেন, সেটা প্রবলেম না। আপনি মানুষ হতে চাচ্ছেন না, সেটা প্রবলেম। আপনি হারামি ছিলেন, সেটা প্রবলেম না। আপনি হারামির থেকে ছেড়ে মানুষ হইতে চাচ্ছেন না, এটা হচ্ছে প্রবলেম। আপনি অনেক কর্ম, আমি অলরেডি সোশ্যাল মিডিয়ায় বলি যে 1001টা কারণ আছে, চাইলে আমার থেকে জেনে নিতে পারে। আমি লিখে দিব 1001টা কারণে বাহিনীর সংস্কার দরকার। সেই সংস্কারটা হবে নির্মোহ এবং কঠোরতম। আদারওয়াইজ এই গরিব দেশের এরকম একটা পাণ্ড, আমি বলবো যে বর্বর একটা প্রতিবেশীর আমার সার্বভৌমত্ব রাখা খুব কঠিন। সো আমার নির্মোহ একটা সংস্কার থাকা দরকার ছিল। এবং আমি একটা উদাহরণ দিব। দেখেন, আমাদের বাংলাদেশ আর্মির, আমি পলাশীর প্রান্তরের সাথে পিলখানার তুলনা করি। যদি তাই হয় তাহলে তারেক সিদ্দিকী, যে নাকি ফৌজের টাকলা তারেক হিসেবে চিনে, এই তারেক সিদ্দিকী যদি মির্জাফর হয়, তাহলে ইয়ার লতিফ হচ্ছে মোল্লা ফজলে আকবর, যিনি ডাইরেক্টলি হাসিন স্যার, গুলজার স্যারদেরকে ডেকে নিয়ে বলেছিলেন এখন থেকে আমরা রয়ের জন্য কাজ করব। ডাইরেক্ট অফার দিয়েছেন। এই কথাটা পাবলিক মিডিয়াতে বলা হয়েছে। ফৌজের উচিত, সেনাবাহিনীর উচিত ছিল আইদার এটা খণ্ডন করা, এত বড় কথা খণ্ডন করা, অথবা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া করা। 13 মাসে কি কারণে এই মোল্লা ফজলে আকবরকে পিএনজি করা হয় নাই? শুধু তাই না, বনানী ডিওএইচএস এর তিনি হচ্ছে প্রেসিডেন্ট। 23 তারিখ পর্যন্ত উনি প্রেসিডেন্ট ছিলেন। কার পারপাস সার্ভ হয়েছে এটা আমরা জানতে চাই। আমার এটা খুবই ঘৃণিত লাগে, আমার কলঙ্কিত লাগে। এই মানুষটার সম্পর্কে তো ব্রট ইন চার্জ, অ্যালিগেশনটা ব্রট ইন হয়েছে কি বিডিআর, ওদের তোকে হচ্ছে গুম খুন কমিশন থেকে হয়েছে। উনি ডিজিএফ এর ডিজি ছিলেন, 7 দিন চাকরি ছিল। উনি 7 দিনের চাকরি ছিল, তখন থেকে ব্রিগেডিয়ার থেকে পদোন্নতি হয়ে সরাসরি ডিজিএফ এর ডিজি। এবং পিলখানার ঘটনার আগে উনি কোথায় গিয়েছেন? সিঙ্গাপুরে গিয়েছেন জয়ের সাথে। এটা কথিত, আমরা জানি না, বাট ইটস সার্কামস্টেন্সিয়াল প্রুফ। বাট এই ভদ্রলোক তো প্রথম রকে জায়গা দেয় ডিজিএফআইতে। তাহলে এই ভদ্রলোককে পিএনজি করা, এই ভদ্রলোককে, আমার কথা হচ্ছে বনানী ডিওএইচএস এর এরকম একটা পদ থেকে সরিয়ে দেয়া, কি এমন ক্ষতি হইতো সেনাবাহিনীর? এখন সেনাবাহিনী যদি মনে করে, বা তাদের নেতৃত্ব যদি মনে করে যে তাকে আপহোল্ড করে তাদের কোনো ইজ্জত সম্মান বাড়ে, তাহলে আসলে তারা, আমি বলবো যে তারা আত্মহুতি হচ্ছে, এবং ইটস অ্যাজ গুড অ্যাজ তারা আত্মহুতি দিচ্ছে। আমার মনে হয় যে এখনো সময় শেষ হয়ে যায় নাই। আমাদের টোটাল সেনাবাহিনীর স্পিরিট ইজ সো গুড এবং হোমোজেনিয়াস। এটা মিশরের সেনাবাহিনীর মতো না যে ইয়েরা খ্রিস্টান বা এরকম কোনো মুসলিমের মধ্যে একটা ট্রাস্ট গ্যাঞ্জাম আছে, তা না। হোমোজেনিয়াস সুন্দর একটা সেনাবাহিনী, ওয়েল ট্রেইনড, ওয়েল মোটিভেটেড। সামহাউ আমি বলবো যে উপরে কিছু পচনযুক্ত লোক আছে, তারা ভালো হতে চাচ্ছে না। তাদেরকে ভালোর পথে আনার কাজটুকুই করা উচিত। এবং জেনারেল ওয়াকার একা সেটা বলবো না, আমি সবসময় অন্য টকশোগুলোতে বলি, উনার পিছনে কি ঘটনা ঘটছে আমরা জানি না, কোন দিক থেকে চাপ আসছে। হি শুড ওপেন আপ টু হুম? ওপেন আপ টু হিম এনলাইটেড পারসন, নট এ পারসন যে নাকি ওই ইয়েবাজি কি বলে, যে নাকি দাসত্ব করে। শুনেন, অনেক বড় বড় ডিগ্রি নিয়েও তারা তরোয়াল কাঁধে ঝুলিয়েও দাসত্বের মনোবৃত্তি থাকলে সেই দেশের কোনো কাজে আসবে। আমাদের দেশটা খুব গরিব, একটা অফিসার বানাইতেও কষ্ট হয়, একটা সৈনিক বানাইতেও কষ্ট হয়, এবং তার পিছে খরচ হয়। প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্যর বা কালকে থেকে 2 দিন না মানে ভাবা উচিত যে আমি কোথা থেকে টাকাটা আসে। আমি সবসময় 14 বছর ভেবেছি, 15 বছর ভেবেছি যে সৈনিকরা কি কখনো ভাবে টাকাটা তো শেখ হাসিনা দেয় না, ফৌজ কি কখনো ভাবে টাকাটা তো ভারত দেয় না।
বাংলাদেশের জনগণ দেয়, তাহলে কেন ভারতের দাসত্ব আমাকে করতে হবে? আপনি অবাক হয়ে যাবেন, 21শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর এই সময়টাতে পুরো সেনানিবাস সাজানো হয় বিভিন্ন বড় বড় ফেস্টুনে। অবাক হয়ে যাবেন, 21 সালে এই শফিউদ্দিন যখন সেনাপ্রধান হন, উনি জাহাঙ্গীর গেট থেকে একেবারে সিগন্যাল গেট পর্যন্ত 200 ফেস্টুন লাগিয়েছিল। প্রত্যেকটাতে আমাদের উচিত ছিল কি কিসে সেল করা, বাংলাদেশের মানুষের বীরত্ব গাথাকে সেল করা। উনি ওখানে 30টা ছবি লাগিয়েছিলেন শুধু ওই সাইনিং সেরিমনি। তার মানে ইন্ডিয়া চাইতো বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানেই সাইনিং সেরিমনি, এইটাকে ব্র্যান্ডিং করা, এটাকে প্রমোট করা। আর আমাদের ওই সাহেব যাদেরকে আমরা অনেক পেলে পুষে অনেক সুযোগ সুবিধা দিয়ে পালতাম, তারা নেতৃত্ব দেখাইতো যে না ওইটা। তাইলে মানে আপনি কিভাবে বলবেন এরা মির্জাফরের চেয়েও খারাপ? এরা বিষ খেত আসলে। আমি খুব দুঃখের সাথে এটা হজম করতে হইতো। কিন্তু 5 তারিখের পরে যখন ছোট ছোট সন্তানরা আমাদেরকে চোখ খুলাই দিল, তখন কেন আমি ঠিক হব না? তখন কেন? এটা কি ওয়াকার সাহেবের একার দোষ? ওখানে তো 60 জন জেনারেল, তাদের শরীরের মধ্যে কি একটু রক্ত নাই? তারা কি এই জিনিসটা রেস করে না? রিয়েলিটিটা বুঝায় না? এটা কি অল অ্যাবাউট হচ্ছে মেকি একটা ভণ্ড, আমি বলবো যে ভ্যানিটি নিয়ে তারা জাস্ট গল্ফ আর এটার মধ্যে মনে করে তাদের জীবন একটা সানগ্লাসে? নো, আপনি কমিটমেন্ট থাকতে হবে বাংলাদেশকে সার্ভ করার জন্য। এনিওয়ে, আর কথা হচ্ছে কি আমি কেন আয়নাঘর ভাঙতে যাব? তাইলে তো বুঝাই যাবে যে আমি আয়নাঘরকে ওন করছি, আমি আয়নাঘরকে আপহোল্ড করছি। আল্লাহর ওয়াস্তে এইটা সৌবুদ্ধির উদয় হোক। সবাই নিশ্চয়ই নামাজ পড়েন, বাট নামাজে হেদায়েতটা কোথায় হয় সেটাই তো বুঝি না। সে তো প্রতিভাত হইতে হবে। দেখেন কবে এই মূর্তিমার্তা যা ছিল, যেটার কারণে মুজিববাদকে, বাকশালিজমকে সেনাবাহিনীতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, সেইটা জানুয়ারি মাস পর্যন্ত, মানে এই বছরের জানুয়ারি মাস পর্যন্ত যতক্ষণ 32 নম্বর ভাঙা হয় নাই, ততক্ষণ কিন্তু ভাঙা হয় নাই। এটা কিন্তু লজ্জার কথা। আপনি কিন্তু মানে আপনার কাজে কর্মে তো বুঝতে হবে যে আপনি লাইনে আছেন, না হইলে তো আসলে আপনি করবেন হচ্ছে অকাজ, আমি ভাবতে হবে ভালো কাজ, এটা তো হবে না। দিস হ্যাজ টু বি ভেরি ক্লিন। ফারুক ওই যে সেটার খেসারত তো দিয়েছে এই নুরুল হক নুরু আমাদের 32 নম্বর ভাঙার বিরোধিতা করেছিল, তার সে প্রিয় সেনাবাহিনী তারপরে সেখানে ঠেকাতে গিয়েছিল, সাপের সেই মতো সেনাবাহিনী মেরেছে, তাকে প্রাধান্য মেরেছে দিয়েছে। সাপের মতো। আপনি যদি দেখেন ওই সৈনিকটা সাপকে যেমন খোঁচায় মারে, 2টা খোঁচা মারলো, একদম মনে হইলো যে এই হাড্ডিটা ভেঙে গেল। তো এইটা কেন ও আস্কারা পাবে? কেন ওই ফিল্ড কমান্ডার, তার সিও এগুলোকে এখনো ব্রট ইন চার্জ করা হয় নাই? তার মানে কেউ ব্যাকআপ দিচ্ছে। তো এই ব্যাকআপ দেওয়া তো বন্ধ করতে হবে, অ্যাট এনি কস্ট বন্ধ করতে হবে। আমাকে দিন শেষে আমাকে সঠিক সিস্টেমে ফিরতেই হবে। দেখেন এই কষ্ট করে এদেরকে রুটি রুজি পালা হয়, এবং এরা প্রথমে শুকুর করা উচিত যে মানে আমার সোর্স অফ সিস্টেমটা কোথায়, কে আমাকে খাওয়াচ্ছে, কে আমাকে করছে, এই শুক্রিয়া তার প্রতি অনুগত থাকা উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ।